আমাদের পরমাণুর গঠন চ্যাপ্টারটা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন বলছে, দেখো পজিট্রনের চিহ্ন হলো। তো পজিট্রনকে আমরা কিভাবে লিখতে পারি? পজিট্রন মানে হচ্ছে এই যে ই, দেখো এর পরমাণুর সংখ্যা +1 আর ভর সংখ্যা উপরে দেখো 0। এটা হচ্ছে কার চিহ্ন? এটা হচ্ছে পজিট্রনের চিহ্ন। তাহলে এটা কিসের চিহ্ন? দেখো এটা হচ্ছে বিটা কণার চিহ্ন। ঠিক আছে, এটা কার চিহ্ন? এটা বিটা কণার চিহ্ন। এটা আমাদের নিউট্রনের চিহ্ন, তাই তো? নিউট্রন এর ভর সংখ্যা দেখো, নিউট্রনের ভর সংখ্যা কত? নিউট্রনের ভর সংখ্যা হচ্ছে তোমার 1। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি পাই প্লাস। ঠিক আছে, মেসন কণা এসব। দেখো এবারে দেখবো আমরা আইসোবারের উদাহরণ। তো আইসোবার মানে কি? আইসোবার মানে আগে দেখি আমরা আইসোটোপ মানে কি। আইসোটোপ, আইসোবার এগুলো আমরা সব পড়েছি। তো আইসোটোপ মানে কি ছিল? আইসোটোপ মানে ছিল ধরো H11, H12। ঠিক আছে, এই ধরনের সিস্টেমকে আমরা কি বলতাম? আইসোটোপ। মানে কি? যাদের পরমাণুর সংখ্যা সমান কিন্তু যাদের ভর সংখ্যা আলাদা। আইসোবার মানে কি? আইসোবার মানে হচ্ছে জাস্ট আইসোটোপের উল্টো। মানে কি? যেসব পরমাণুগুলোর ভর সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা একই, ভর সংখ্যা সেম, বাট পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট। পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট। এখন দেখো উপরের যে কোয়েশ্চেনটা আছে, ভর সংখ্যা সেম লাগবে। এদের ভর সংখ্যা সেম নেই, এদের ভর সংখ্যা সেম নেই। অল আর ইনকারেক্ট, নো। দেখো এদের ভর সংখ্যা সেম কিন্তু পারমাণবিক সংখ্যা দুটোর কি আলাদা। তাহলে এরা পরস্পরের কি? আইসো বার, তাই তো? আর আইসোটোন মানে কি ছিল? যাদের নিউট্রন সংখ্যা সমান। আইসোটন, আইসোটন মানে কি? নিউট্রন সংখ্যা সমান। এখন নিউট্রন সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা মানে কি? আমরা জানি ভর সংখ্যা, ভর সংখ্যাকে যদি আমরা এ দিয়ে বিচার করি, ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা আমরা কি করব? ভর সংখ্যা এ থেকে প্রোটন সংখ্যা পি যদি বিয়োগ করি তখন আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা। এখন যে দুটো পরমাণু নিয়েছি তাদের এন যদি সমান বেরোয় তখন তা সেই দুটো কণাকে আমরা কি বলবো? আইসোটন, তাই তো? তো চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন কি বলছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে, দেখো আইসোডায়াফার। এটাও আমি যখন আমি পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন তোমাদের আমি আইসোডায়াফারের কনসেপ্টও দিয়েছিলাম। আইসোডায়াফার মানে কি বলেছিলাম? যার n-p ইকুয়াল টু সেম। n-p মানে কি? নিউট্রন থেকে প্রোটন বিয়োগ করো, করে যদি একই বেরোয় তাহলে যে দুটোর ক্ষেত্রে একই বেরোয় সে দুটো হচ্ছে পরস্পরের কি? আইসোডায়াফার। তাহলে এই যে ইউরেনিয়াম, এর নিউট্রন কত? প্রথম নিউট্রন বের করো। তাই নিউট্রন মানে কি? একটু আগে দেখলাম যে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত? 238 বিয়োগ কি নিউট্রন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মানে 92 বিয়োগ করতে হবে। তাহলে 92 বিয়োগ করলে 2 আর 6 দাও 8, 9 আর 4 দাও 13, মানে 146। তাহলে n-p, n বেরিয়েছে কত? 146। তাহলে এবার n-p করো। তাহলে 146 মাইনাস কত? 92। তাহলে 146 মাইনাস 92, 2 আর 4 দাও 6, 9 আর 5 দাও 14, 5 দাও 14, হাতে পড়লো 1, তাই তো? তাহলে 54 বেরিয়েছে। এখন এটার ক্ষেত্রে আমরা করে দেখি। এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন মানে 234 থেকে 90 বিয়োগ করো। তাহলে 4, 9 আর 4 দাও 13, 144, তাই তো? এবার n-p করো। তাহলে 144 মাইনাস প্রোটন সংখ্যা কত? 90। তাহলে 4 বেরোলো, আর 9 আর 5 দাও। তাহলে এরও 54 বেরিয়েছে, এরও 54 বেরিয়েছে। তাহলে এই দুটোর কি? n-p, নিউট্রন মাইনাস প্রোটন বিয়োগ করলে সেম বেরোচ্ছে। তাহলে এই দুটো হচ্ছে পরস্পরের কি? আইসোডায়াফার, তাই তো? এই দুটো পরস্পরের আইসোডায়াফার। এখন এই দুটো পরস্পরের যদি এই দুটো উদাহরণ হতো, এই দুটো পরস্পরের কি হতো? এদের দেখো প্রোটন সংখ্যা সেম বাট ভর সংখ্যা আলাদা। এরা পরস্পরের আইসোটোপ বাট আইসোডায়াফার না। এরা উভয়ই তো হতে পারে না, কোনোটাই নয়, হবে না। তাহলে ফার্স্ট ইজ দ্য আনসার। নেক্সট দেখো একটি আইসোস্টারের উদাহরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমরা পড়েছিলাম, তাই তো? আইসোস্টার মানে কি? আইসোস্টার মানে তোমার হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যা
দুটোই সমান, ইকুয়াল টু সমান হবে, পরমাণুর সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটোই সমান হবে। যদি সমান হয় তখন তাকে বলবো পরস্পরের কি আইসোস্টার। এর পরমাণুর সংখ্যা কত? একটা কার্বন পরমাণু আর দুটো অক্সিজেন পরমাণু, মানে তিনটে পরমাণু। এখানে দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন, তাহলে টোটাল পরমাণু তিনটে, তাহলে তিনটে পরমাণু, তাহলে পরমাণুর সংখ্যা সেম। এখন ইলেকট্রন কি সেম? কার্বন মানে কটা ইলেকট্রন? তোমাদের আমি যখন পড়িয়েছিলাম, আমি তখন তোমাদের 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মনে রাখার একটা পদ্ধতি বলেছিলাম। হা হি, প্রথমটা হাইড্রোজেনের হা, হিলিয়ামের হি মিলিয়ে এরকম করে একটা ছড়া মতো তৈরি করে আমরা কিন্তু 20 পর্যন্ত শিখেছিলাম। এবং তারপরে আমি বলেছিলাম যে 21 থেকে 30 পর্যন্ত অন্তত তোমাদের মনে রাখতে হবে। আর পর্যায় সারণী চ্যাপ্টার ভালোভাবে করতে গেলে তোমাদের কোথায় কোন মৌল আছে এবং কোন গ্রুপে কারা আছে সেই সম্পর্কে একটু আইডিয়া চাই। তো তোমরা এগুলো দেখে নেবে। যদি লেকচার না দেখে থাকো তাহলে আমাদের কিন্তু সেমিস্টার 1-এর পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের হচ্ছে দেওয়া আছে পুরো, দেখো ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ, ওখানে ভিউ চ্যানেল করে দেখবে প্লেলিস্ট করা আছে, ওই প্লেলিস্টে কিন্তু সার্চ করবে, করে প্রত্যেকটা চ্যাপ্টার যদি দেখো তাহলে এসব কোয়েশ্চেন কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। তাহলে আইসোস্টার মানে আমরা কি পড়েছি, যে পরমাণু সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটো সমান হবে। তাহলে কার্বনের 6টা ইলেকট্রন, অক্সিজেনের 8টা করে, দুটো অক্সিজেন আছে, মানে 8×2=16। তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে কটা? হচ্ছে 22টা ইলেকট্রন। এখানে কটা ইলেকট্রন? একটা নাইট্রোজেন মানে 7টা, তাহলে 7×2=14। একটা অক্সিজেন মানে 8টা ইলেকট্রন, তাহলে এটাও 22। তাহলে নাম্বার অফ ইলেকট্রন এন্ড নাম্বার অফ প্রোটন যদি সেম হয়, সরি, নাম্বার অফ ইলেকট্রন এবং পরমাণুর সংখ্যা যদি সেম হয় তখন তাকে বলবো পরস্পরের কি আইসোস্টার। এখানে দেখো এর একটা নাইট্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, পরমাণুর সংখ্যা দুটো। এখানে কটা পরমাণুর সংখ্যা? একটা, 2 আর 1-3টে, তাহলে পরমাণুর সংখ্যাই সমান হচ্ছে না, তাহলে এরা পরস্পরের কি আইসোস্টার নয়। সিমিলারলি এটাও নয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলছে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, তাই তো? কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, তাহলে এই যে নিউ ইকুয়াল টু সি ল্যামডা, নিউ মানে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, আর ল্যামডা মানে তোমার হচ্ছে ওয়েভলেন্থ, আর সি হচ্ছে আলোর গতিবেগ, ল্যামডা হচ্ছে কি তোমার ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করি। নেক্সট কি বলছে? বলছে দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে হাইড্রোজেনের পরমাণুর বর্ণালীতে লিম্যান সারিগুলোর হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য। এখন লিম্যান বলেছে, এগুলো আমরা ভালোভাবে কিন্তু থিওরিতে কমপ্লিট করেছি। তো লিম্যান মানে কি? সূত্র আমরা কি পড়েছি, যে এনার্জি, তাই তো? এটা ইকুয়াল টু কি? এনার্জি তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু, পড়াটা বেটার হবে। তো আমরা পড়েছি যে নিউ ইকুয়াল টু, কি পড়েছি, 1 বাই ল্যামডা নিউ মানে, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু আমরা কি পড়েছি, আর এইচ মানে কি রিডবার্গ কনস্ট্যান্ট 1/n1² মাইনাস 1/n2², তাই তো পড়েছি। এখন লিম্যান সারি মানে লিম্যান, তারপরে ছিল বামার, তারপরে প্যাশেন ব্রাকেট, তারপরে ফান্ড ছিল। তো লিম্যান সারি মানে আমরা কি পড়েছি, যে n1 এর মান সর্বদা কত হবে? সর্বদা n1 এর মান 1 হবে। তাহলে n1 এর মান 1, তাহলে আমরা n1 এর মান কত বসাবো? 1 বসাবো, যেহেতু এটা লিম্যান সারি বলেছে। এখন আমাদের যে তোমার হচ্ছে বের করতে হবে, যেটা লিম্যান সারি রেখাগুলির হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রস্বতম হতে হবে, মানে এনার্জি বা নিউ এর মান তাহলে কি হতে হবে? নিউ ইকুয়াল টু আমরা জানি সি বাই ল্যামডা, তাহলে নিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা আমরা জানি, তাই তো? তার মানে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম করতে হবে, তাহলে নিউ এর মান কি হবে? ম্যাক্সিমাম, এনার্জির মান ম্যাক্সিমাম হতে হবে। এখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম করতে হবে, তাহলে n2 ইকুয়াল টু আমরা কত বসাবো? n2 ইকুয়াল টু আমরা ইনফিনিটি বসাবো। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? নিউ ইকুয়াল টু 1/ল্যামডা, যেটা ইকুয়াল টু আর এইচ 1/1 মাইনাস কি হবে এটা, n2 মানে 1/ইনফিনিটি, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি। এখন যদি এখানে বলতো যে লিম্যান সারির রেখাগুলির দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান বলো, তাহলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? এনার্জির মান সব থেকে কম হতো, তাহলে এনার্জির মান সব থেকে কম মানে n2-র মান সেক্ষেত্রে কত বসাতে হতো? n2-র মান আমাদের এখানে যা বসিয়েছি তার থেকে বেশি বসাতে হতো। তাহলে n2 ইকুয়াল টু যদি আমরা 2 বসাতাম, সেক্ষেত্রে আমরা কি পেতাম? সেক্ষেত্রে আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান পেতাম। এখানে আমাদের হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলেছে। তো এবার আমরা দেখি আর এইচ মানে রিডবার্গ কনস্ট্যান্ট, এর আমরা সিজিএস এ মান পড়েছি 109,
এরকম একটা মান পড়েছিলাম, দেখো তখন আমি তোমাদের ভালোভাবে মুখস্থ করতে বলেছিলাম 109,678 সেন্টিমিটার ইনভার্স। কারণ কি 1/1 মানে 1, 1/∞ মানে 0, তাহলে 1 - 0 মানে 1ই হচ্ছে। তাহলে আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে বলছে, তাহলে এটা আমরা বার করে দিই। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে 1/109,678 সেন্টিমিটার ইনভার্স। এখন ক্যালকুলেটারে যদি আমি এটা করি তাহলে কত হচ্ছে, আমি একটু ক্যালকুলেটারে করে নিই, দেখো দাঁড়াও একটু ওয়েট করো, তোমরাও করো। তো এটা হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু 1/109,678, তাই তো? তাহলে 1/109,678, তাহলে এটা হচ্ছে 9.11। দেখো এর ভ্যালুটা হচ্ছে, এখানে আমি যদি লিখি 9.11 ইন্টু 117 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে? তো এটা যদি আমরা দেখো, এবার এটা কিসে বেরিয়েছে, এটা সেন্টিমিটার ইনভার্স ছিল, তাহলে এটা বেরিয়েছে ল্যামডা ইকুয়াল টু সেন্টিমিটার বেরিয়েছে, এত সেন্টিমিটার। এখন উত্তর সব কিসে দেওয়া আছে, অ্যাংস্ট্রং। অ্যাংস্ট্রং এর সাথে সেন্টিমিটারে আমরা রিলেশন বলেছিলাম যখন আমি থিওরি পড়িয়েছিলাম। 1 অ্যাংস্ট্রং মানে 10⁻⁻8 সেন্টিমিটারে হয়, আর 1 অ্যাংস্ট্রং মানে 10⁻10 মিটারে, তাই তো? তাহলে এটা যদি 10⁻8 করি তাহলে ওপরে কত গুণ করতে হবে, 9.117 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻2 একটা গুণ করতে হবে, তাহলে নিচেও একটা 10⁻2 ভাগ করতে হবে মাইনাস। তাহলে এইটা যদি করি, গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওপরে হচ্ছে 10⁻8, আর এই -2টা ওপরে চলে গেলে তাহলে কত হচ্ছে 9.117 ইন্টু 10⁻+2 ইন্টু 10⁻−8। 10⁻−8 সেন্টিমিটার মানে কি 1 অ্যাংস্ট্রং, তাহলে 9.11 ইন্টু 10⁻+2 অ্যাংস্ট্রং। তাহলে কত হচ্ছে 10⁻2 মানে 100 গুণ করতে হবে, তাহলে 100 যদি এর সাথে গুণ করো তাহলে 911 অ্যাংস্ট্রং। তাহলে ফার্স্ট ইজ দ্য আনসার। তাহলে উত্তর 911.77টা আমি লিখিনি, তা তোমরা লিখে নেবে। তাহলে 911.7 কত হবে, 911.7 অ্যাংস্ট্রং, তাই তো? তাহলে আশা করি এটা আমরা বুঝেছি, তাই তো? তাহলে এর পরে দেখো আমরা নেক্সট কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনটা ভালো করে বুঝেছো তো? তাহলে এটা যদি দীর্ঘতম হতো তাহলে কি হবে সেটা আমরা আলোচনা করেছি। নেক্সট দেখো, নেক্সট বলছে বোরের পরমাণু মডেলের সাহায্যে নিম্নলিখিত কার বর্ণালী ব্যাখ্যাকরণ সম্ভব নয়। আচ্ছা, তা বোরের পরমাণু মডেলের সাথে সাহায্যে আমরা কার বর্ণালী ব্যাখ্যা করেছি, আমরা হাইড্রোজেন লাইক সিস্টেম। হাইড্রোজেন লাইক সিস্টেম মানে কি, ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। তাহলে ওয়ান ইলেকট্রনিক সিস্টেম মানে কি, যার একটা করে ইলেকট্রন আছে। এখন যদি তুমি বেরিলিয়ামের কথা বিচার করো, এখানে নাম্বার অফ ইলেকট্রন সমান কত হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন সমান বেরিলিয়ামের 4 আর +3 আছে, তাহলে 4 - 3 মানে +1, তাই তো? তাহলে একটা ইলেকট্রন। এখন যদি হিলিয়ামের করো তাহলে হিলিয়াম কি হচ্ছে, দুটো -1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যাও 2, তাহলে 2 মাইনাস ওপরে +1 আছে মানে বিয়োগ করতে হবে, তাহলে 1 ইলেকট্রনিক সিস্টেম। এর করো, এর কত হচ্ছে 1 পারমাণবিক সংখ্যা, তাহলে 1 ওপরে একটা +1, তাহলে 0, এর কোনো ইলেকট্রন নেই এই সিস্টেমে। তো 0 ইলেকট্রনিক সিস্টেম কি ব্যাখ্যা করতে পারে না? তো দিস ইজ দ্য আনসার, নয় বলেছে, কার ব্যাখ্যাকরণ সম্ভব নয়। এর কত হচ্ছে বেরিলিয়াম, দেখো 4 - 1 মানে আচ্ছা, এখানে কটা ইলেকট্রন হচ্ছে 4 মাইনাস, দেখো কার ব্যাখ্যাকরণ সম্ভব নয়, তাহলে এর ব্যাখ্যাকরণও সম্ভব নয়, কারণ এর ইলেকট্রন কত, এখানে দুটো আনসার হচ্ছে 4 - 1 মানে 3 ইলেকট্রনিক সিস্টেম। 3 ইলেকট্রনিক সিস্টেম তো ব্যাখ্যা করতে পারে না, তাহলে উত্তর কিন্তু দুটো হচ্ছে H প্লাস প্লাস হচ্ছে বেরিলিয়াম প্লাস। তাহলে আশা করি এটা আমরা বুঝলাম। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন করি। নেক্সট বলছে অনিশ্চয়তা নীতির সাহায্যে একটি গতিশীল ইলেকট্রনের অবস্থান ও গতিবেগের অনিশ্চয়তা বের করো। তাহলে অনিশ্চয়তা নীতিটা কি ছিল, আমাদের প্রথম সেটা দেখতে হবে যে অনিশ্চয়তা নীতিটা কি ছিল। তাহলে অনিশ্চয়তা নীতি আমি তোমাদের পড়িয়েছি, সেটা কি ছিল, যে ডেল্টা এক্স পজিশনের অনিশ্চয়তা, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, ইন্টু ডেল্টা অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা, সেটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, সেটা কি হবে H/4 পাই। এখন কি বলেছে, অবস্থান এবং গতিবেগ,
তাহলে এটা তো ভরবেগ আছে, ভরবেগটাকে গতিবেগে কি করে নিয়ে যাব, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি মানে এম ডেল ভি, এম ভি মানে ভরবেগ, তাহলে এটা ইকুয়াল টু কি হবে h/4 পাই। তাহলে এখানে অবস্থান এবং গতিবেগ, তাহলে ডেল্টা এক্স অবস্থানের অনিশ্চয়তা নির্দেশ করে, ডেল্টা ভি মানে কি নির্দেশ করে, গতিবেগ। তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি, ওপরেই এম আছে এটা নিচে নিয়ে এসো, তাহলে h/4 পাই এম। তাহলে h/4 পাই এম এর মান যদি তুমি ক্যালকুলেট করো তাহলে সেটা আমরা কি পেয়ে যাব, অবস্থান এবং গতিবেগের অনিশ্চয়তা। তাহলে একটি গতিশীল ইলেকট্রনের বলেছে, তাই তো। তাহলে ইলেকট্রন এইচ মানে কি, প্লাঙ্ক কনস্ট্যান্ট। এখানে সব ইউনিট দেখো মিটার সেকেন্ডে আছে, মানে এসআইতে বসাতে হবে। তাহলে এসআইতে যদি বসাও 6.626 ইন্টু 10⁻34, আর নিচে হচ্ছে তোমার 4, পাই মানে কত 3.142, আর এম মানে মাস অফ ইলেকট্রন, তাহলে 9.1 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। তাই তো আমরা করেছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো কত হচ্ছে, যত হবে সেটাই কিন্তু আমাদের আনসার হবে। এখন এটা এত কেজি, ওপরে এটা জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে। তো এই কেজি মানে আমরা একটা জুলের সঙ্গে যার একটা রিলেশন আছে, ঠিক আছে, সেটা দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে জুল ইন্টু সেকেন্ড বাই কেজি ইকুয়াল টু হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। তো দেখি আমরা এটা কেমন ভাবে আসছে। দেখো এটা যদি ক্যালকুলেশন করো, 10⁻+31 উপরে উঠে গেলে তাই তো হবে। তাহলে +31 মানে এই -31টা উপরে +31, তাহলে 34 বড়, তাহলে 3 আচ্ছা তোমরা যদি না বুঝতে পারো আমি এখানে করছি, দেখো এখানে থাকছে 6.626 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.142, তাই তো, ইন্টু 9.1 এটা থাকছে, আর ওপরে হচ্ছে 10⁻34 -34 তাই তো। তাহলে কত হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করো, ওপরে হচ্ছে 10⁻³ আর ওভারঅল ক্যালকুলেশনটা হচ্ছে, দাঁড়াও আমি করি, তোমরাও নিজেরা কিন্তু করবে। কত হচ্ছে, এটা নিয়ারলি ইকুয়াল টু 0.0.0579 ইন্টু 10⁻⁻ কত হচ্ছে 3 হচ্ছে, তাই তো। তাহলে এটা যদি তুমি 10⁻⁻5 করতে চাও, সব উত্তর দেখো 10⁻5 নিয়ারলি ইকুয়াল টু আছে, তাহলে 10⁻5 যদি করতে চাও তাহলে উপরে 10⁻2 গুণ করতে হবে, নিচেও 10⁻2 গুণ করতে হবে। তাহলে 10⁻2 উপরে করলে এটা 10⁻5 তো হয়ে গেল, নিচেরটা 10⁻2 উপরে গেলে 10⁻+2, তাহলে 10⁻+2 মানে এই পয়েন্ট দুটোর পরে চলে যাবে, মানে এখানে পয়েন্ট, এই পয়েন্টটা দুটোর পরে চলে আসবে, মানে এখানে চলে আসবে। তাহলে কত হবে 05.79, তাহলে 5.79, পয়েন্টের আগে জিরোর কোনো দাম নেই, তাহলে 5.79 ইন্টু 10⁻5, তাহলে 5.79 ইন্টু 10⁻5। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝেছো যে কিভাবে এই 10⁻5 করা যায়, যেটা লাগবে সেটা উপরে গুণ করো, সেটা নিচে গুণ করো, তারপরে ক্যালকুলেশনটা কিন্তু করে নাও। তাহলে আশা করি অঙ্কটা আমরা বুঝেছি। এরপরে আমরা নেক্সট জিনিসটা করব। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে, আচ্ছা এই এককের কনভার্সনটা আমার বলা হয়নি, এটা দেখে নাও। এখানে দেখো মিটার স্কোয়ার পার সেকেন্ড আছে, তাই তো, মিটার স্কোয়ার পার সেকেন্ড, ইয়েস। তাহলে এখানে জুল ইন্টু সেকেন্ড ছিল, তো জুল মানে কি, জুল মানে যদি জুল ইন্টু সেকেন্ড যদি করো তাহলে এখানে একটা রিলেশন আমরা জানি, নিচে একটা কেজি আছে, কেজির সঙ্গে দেখো ওপরে হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে নিচে একটা কি আছে, নিচে একটা অ্যাকচুয়ালি পার সেকেন্ড হয়েছে কারণ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড⁻²। জুল মানে কি, জুল মানে মনে রাখবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড⁻², কেজি মিটার স্কোয়ার সেকেন্ড⁻², কেজি মিটার স্কোয়ার সেকেন্ড⁻², এটা মানে কত জুল। তাহলে জুলের জায়গায় যদি এটা বসিয়ে দাও ইন্টু সেকেন্ড, ইন্টু সেকেন্ড করলে কত হবে -2 +1 মানে -1, আর নিচে একটা কেজি থাকছে, তাহলে কেজি কেজি কেটে গেলে কি হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড, ওই জন্য আনসার দেখো মিটার স্কোয়ার পার সেকেন্ডে আসে, ঠিক আছে। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে, বলছে 1s অরবিটালের ক্ষেত্রে সম্ভবত ঘনত্ব r² ভার্সেস r এর একটা রিলেশন তোমরা করে দেখাও। কোন অরবিটালের ক্ষেত্রে, 1s অরবিটাল। 1s মানে কি,
দেখো আমরা যখন থিওরি পড়েছিলাম সেখানে আমরা নোডাল প্লেন কিভাবে বের করতে হয় তার সূত্র পড়েছিলাম n-1 টোটাল নোডাল প্লেন, টোটাল নোডাল প্লেন, টোটাল নোডাল প্লেন। নোডাল প্লেন মানে কি, যে প্লেনে ইলেকট্রন পাওয়া সম্ভব না শূন্য। তো 1s এর যদি n এর ভ্যালু বলো তাহলে এই সহগ যেটা আছে সেটাই, তাহলে 1-1 মানে 0, মানে এখানে একটাও নোডাল প্লেন থাকবে না। এখন এইগুলো মানে হচ্ছে নোডাল প্লেন, এটা এর একটা তাহলে এর দুটো নোডাল প্লেন আছে, এর একটা আছে, এর হচ্ছে তোমার দুটো আছে, এর একটা আছে, কিন্তু এখানে এমন একটা আনসার হবে যার নোডাল প্লেন, দেখো এখানে কোনো নোডাল প্লেন, এই গ্রাফটার ক্ষেত্রে কোনো নোডাল প্লেন নেই, তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে প্রথমটা। নেক্সট দেখো, নেক্সট দেখো বলছে 4p কক্ষকের ক্ষেত্রে অরীয় পর্ব রেডিয়াল নোট। এখন নোট বের করা তো টোটাল সূত্র বলেছি, তো আমরা দেখেছিলাম থিওরি পড়ার সময় রেডিয়াল নোটের সূত্র কি ছিল, এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মাইনাস এল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার -1। আচ্ছা, অ্যাঙ্গুলার নোট আমরা কিভাবে বের করেছি, অ্যাঙ্গুলার নোটের সূত্র হচ্ছে শুধু এল, ঠিক আছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর টোটাল লোড মানে কি বলেছিলাম, এই দুটো যোগ করবে, যোগ করে দেখবে -L +L কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, n-1। এটাই হচ্ছে আমাদের সূত্র নোড বের করা। তাহলে এখানে বলেছে কি অরীয় পর্ব মানে রেডিয়াল লোড, রেডিয়াল লোডের সূত্র কি n-L-1, n-L-1, n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল মানে অ্যাজিমুথাল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই তো। তাহলে আমরা কিভাবে বের করি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, দেখো SPDF, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম 0, 1, 2, 3, এটাই হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, ঠিক আছে। তাহলে 4p কক্ষক বলেছে, 4p, তাহলে n=p এর সহগ কত, n=p এর সহগ 4, l ইকুয়াল p অরবিটাল, তাহলে p অরবিটালের ক্ষেত্রে এটা হচ্ছে l এর মান, তাহলে p অরবিটালের ক্ষেত্রে l এর মান কত 1, আর সূত্রের -1, তাহলে 4 - 2, তাহলে 2, তাহলে উত্তর কত হবে 2। তাহলে রেডিয়াল নোডের সংখ্যা কত হবে 4p কক্ষকের 2। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার সেকেন্ড কোয়েশ্চেন বলছে 3p কক্ষকের ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড বের করো। অ্যাঙ্গুলার নোডের সূত্র কি পড়েছো, এল অনলি, তাহলে অ্যাঙ্গুলার নোড পি এর 1, তাহলে অ্যাঙ্গুলার নোড হবে কত 1 ইজ দ্য আনসার। নেক্সট বলছে টোটাল লোড, তাহলে টোটাল লোডের সূত্র কি পড়েছো n-1, বা তুমি আলাদা করে রেডিয়াল বের করো, আলাদা করে অ্যাঙ্গুলার বের করো, দুটো যোগ করে দাও, তো n-1, n মানে কত 2 - 1 মানে 1, তাহলে উত্তর কত হবে 1, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক, নেক্সট প্রবলেমটা আমরা দেখি। এখানে দেখো বলেছে Fe2+ এর চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো। কার বলেছে, Fe2+, তাহলে Fe এর ইলেকট্রন বিন্যাস আমরা জানি, Fe এর পারমাণবিক সংখ্যা কত 26, তাই তো পড়েছি। 26 মানে আর্গন আসছে একটা, আর্গনের কত 18, তারপরে 4s2 20, তারপরে 3d6। আমি কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি এটাও আমরা কিন্তু ডিটেলসে থিওরিতে কভার করেছি, তো তোমরা এটা দেখে নেবে। এখানে ফুল ফিল্ড আছে, এ পর্যন্ত আমার দেখার দরকার নেই। তো 3d অরবিটাল, 3d অরবিটাল মানে ডি এর কটা ঘর হয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এখন ফুলফিল করার সময় কেমন ভাবে হয়, হুন্স রুল ফলো করে, যে সমশক্তিপন্ন কক্ষগুলি যত সময় খালি থাকবে ইলেকট্রনগুলো একটা একটা যাবে, 6টা আছে ডি কক্ষে, তাহলে প্রথম 5টা ফিল আপ হলো, তারপরে একটা অপোজিট স্পিনে চলে এলো, তাহলে কত হলো 6টা হয়ে গেল। তাহলে চৌম্বক ভ্রামকের সূত্র তোমরা কি পড়েছো, আমরা পড়েছি n × n+2 বোর ম্যাগনেটন, চৌম্বক ভ্রামককে আমরা মিউ দিয়ে লিখি, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা ডিটেলস পুরো কভার করেছি কিন্তু আমাদের থিওরিতে, তোমরা অবশ্যই থিওরি ক্লাস না দেখা থাকলে কিন্তু দেখে নেবে, এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আচ্ছা, তো n = কি, n = নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন, মানে অযুগ্ম ইলেকট্রন। এখানে দেখো এটা যুগ্ম, তাহলে এটা কাউন্ট হবে না, অযুগ্ম কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে n = কত হলো 4, তাহলে এটা কত হবে, n এর জায়গায় 4 বসিয়ে দাও, 4 × 4 + 2 বোর ম্যাগনেটন, মানে 4 2 6, 4 6 24, তাহলে √24 বোর ম্যাগনেটন, মানে √25 মানে 5 হয়, তাহলে এটা 4.8 বা 9 এর কাছাকাছি হবে, এত বোর ম্যাগনেটন। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা দেখবো, দেখো Cu+ এর চৌম্বকীয় প্রকৃতি কেমন হবে। তো Cu+ এর চৌম্বকীয় প্রকৃতি মানে কি, যদি আনপেয়ার ইলেকট্রন থাকে, এরকম আনপেয়ার ইলেকট্রন যদি কোনো সিস্টেমে থাকে, তখন তাকে বলবো ইফ আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট, তখন তাকে আমরা কি বলি, প্যারা ম্যাগনেটিক,
তাই তো বলি। আর ইফ নো আনপেয়ার ইলেকট্রন, নো আনপেয়ার ইলেকট্রন, তাহলে কি বলি, ডায়া ডায়া ম্যাগনেটিক, তাই তো। তাহলে সিউ প্লাস মানে কত, কপারের কত 29। এবার কপার দেখো, কপার আর ক্রোমিয়াম কি দেখায়, ব্যতিক্রমী ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে আর্গন পর্যন্ত তো হলো, কত আর্গনের 18। তাহলে এবার হওয়ার কথা কি ছিল, 4s2 3d9, তাই তো হওয়ার কথা ছিল, কিন্তু আর্গন তো ব্যতিক্রম, আর্গন তো ব্যতিক্রম ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে কি হয়, 4s বলে আমি ফুলফিল নেবো না, আমার একটা ইলেকট্রন দাও, ডি তুমি ফুলফিল্ড হয়ে থাকো, তাই তো ছিল। এইবারে এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন, এটা কপার ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলেছে কি সিইউ প্লাস। তাই এখন যদি সিইউ প্লাস করো, এ একটা ইলেকট্রন যদি 4s থেকে বেরিয়ে যায়, তাহলে এটা ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন পাবে, D10 আর্গন ফুলফিল পুরো। তাহলে আর্গন 18 থাকলো, 4s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে 4s 0 হয়ে গেল, তাহলে 3d10, তাই তো। তাহলে D10 যদি তুমি আলাদা করে কক্ষকগুলো আঁকো, তাহলে পাঁচটা দেখো, একটা D10, তাহলে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। তাহলে এতে একটাও আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তো ইফ নো আনপেয়ার্ড ইলেকট্রন দেন আমরা কি বলবো, ডায়াম্যাগনেটিক। তাহলে এটা কেমন হবে, সিউ প্লাসের চৌম্বকীয় প্রকৃতি হবে ডায়াম্যাগনেটিক। নেক্সট বলছে দেখো, কোনটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন আছে। তো আশা করি তোমরা এগুলো করতে পারবে এখন। Fe2+, তাহলে Fe এর ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, 3d আর্গন ছিল, তাহলে 3d কত হবে বলো, আচ্ছা 4s আগে আসবে, আর্গন, আর্গনের কত 18, আর 2 20, এ তো 26, তাহলে 3d6, তাই তো। সিইউ, সিইউ এর কত, আর্গন এক্ষুনি লিখেছি আমরা 4s1 3d10। ক্রোমিয়াম, ক্রোমিয়ামের কত, আর্গন 24, তাই তো। এবারে এরও ব্যতিক্রমী কনফিগারেশন, 4s1 3d5, দেখো 24, 18, 19 আর 5 24। ম্যাঙ্গানিজ 25, তাহলে আর্গন 4s এ দুটো ইলেকট্রন, কিভাবে সব লিখছি আমরা কিন্তু থিওরিতে কভার করেছি। এখানে কত হবে বলো, 3d5, 20 আর 5 25। তাহলে আনপেয়ার ইলেকট্রন এখানে কত কটা আছে, একটু আগেই আমরা দেখেছি, 5টা করে আঁকো। দেখো এখানে 6টা, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তাহলে নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রন এখানে কটা আছে, 4টে। তাহলে n ইকুয়াল টু এখানে 4, এখানে n ইকুয়াল টু কত, এখানে দেখো 10টা, তাহলে আপ স্পিন ডাউন স্পিন পুরো 5টা ঘর, মানে 10টা ইলেকট্রন পুরো ফিল্ড, তাই n ইকুয়াল টু 0। এখানে কটা আছে দেখো, ক্রোমিয়াম, তাহলে আনপেয়ার ইলেকট্রন দেখো, এখানে 4s এও একটা আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে এটা 3d অরবিটাল। দেখো আমি এখানে আঁকছি না বলে, 4s মানে এরও একটা কক্ষক আছে, তাহলে 4s এ একটা ইলেকট্রন আছে, আর 3d তে 5টা আছে, তাহলে 5 আর 1 6টা আনপেয়ার ইলেকট্রন আছে এই ক্ষেত্রে। এর ক্ষেত্রে কটা, আশা করি বুঝতে পেরেছো। এক্ষেত্রে আমি আঁকছি না কেন, এদের ক্ষেত্রে 4s টা আঁকছি না, তার কারণ দেখো 4s এ দুটো করে ইলেকট্রন আছে, সব আছে, এর ক্ষেত্রে একটা আনপেয়ার ইলেকট্রন তো হবে। আচ্ছা কপার 2+ বলেছিল, গন্ডগোল হয়ে গেছে, দেখো কপার 2+ বলেছিল, কপার যদি 2+ হয় তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে এখান থেকে একটা, আর 3d তে কটা ইলেকট্রন থাকবে এখন, 9টা ইলেকট্রন। তাহলে এখানে কিন্তু n এর মান 1 হবে, ঠিক আছে, কারণ সিইউ বলেনি, এরা Cu2+ বলেছে, তাই তো। তাহলে n এর মান 1 হবে, ঠিক আছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে আর্গন 4s1 3d5, তাই তো। তাহলে 4s1 3d5, 4s1 এও একটা ইলেকট্রন আছে, 3d তে 5টা, তাহলে 5 আর 1 6টা ইলেকট্রন আছে। এর ক্ষেত্রে যদি করো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 4s2 ভর্তি, আর এখানে 5টা ইলেকট্রন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তাহলে 5টা। তাহলে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন কোনটায় আছে আমাদের, ক্রোমিয়ামের ক্ষেত্রে, তো ক্রোমিয়াম ইজ দা আনসার। আশা করি বুঝতে পেরেছো। এদের ক্ষেত্রে 4s আঁকছিলাম না কেন, কারণ 4s এ অলরেডি ফুল ফিল আছে, দেখো এখানে তুমি আঁকতেই পারো আলাদা করে প্রত্যেকের কনফিগারেশন, তো আমাদের এগুলো ফুল আছে বলে এগুলো আমরা রাখছি না। যদি আর্গনের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা লেখো, তাহলে আর্গন কেমন হচ্ছে 18, তো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, এস মানে একটা ঘর, এস মানে, পি মানে তিনটে, তাই তো। এস মানে একটা, পি মানে তিনটে, তো 6 মানে তিনটেতেই 6টা ইলেকট্রন পুরো আপ স্পিন ডাউন স্পিন করে আছে। এখানে দুটো আপ স্পিন ডাউন স্পিন, এখানে 6টা, তাহলে আপ স্পিন আর ডাউন স্পিন সবাই ফিল আপ, ওই জন্য কিন্তু আমরা আঁকছিলাম না, ঠিক আছে। তুমি যদি ওভারঅল এঁকে দেখতে চাও নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন, তাও কিন্তু তুমি দেখতে পারো।
আশা করি আমরা ব্যাপারটা বুঝেছি। নেক্সট প্রশ্ন বলছে n ইকুয়াল টু 4 এবং l ইকুয়াল টু 2 হলে কোন কক্ষক হবে? তো n ইকুয়াল টু 4 মানে বুঝতে পারছি যে 4 ওয়ালা কিছু একটা হবে, তার মানে এ দুটো হবে না। দেখো এরও 4 আছে, এরও 4 আছে সহ। এখন p হবে না d হবে? তো আমরা জানি 0 1 2 3 4 s p d f g এরকম হয় l এর ভ্যালু, তাই তো? এগুলো কিসের ভ্যালু? এল এর ভ্যালু। সেই অনুযায়ী কক্ষকের আকৃতি এস, এস কক্ষক হবে নাকি পি, না এগুলো কি হবে? ঠিক আছে, এস মানে পি, কি পি, সরি এস মানে কি, পি মানে কি, এগুলো সব আমরা কিন্তু থিওরিতে কমপ্লিট করেছি। এদের আকার কেমন, এদের বৈশিষ্ট্য কেমন, কেমন ভাবে রিয়াক্ট করে, আমরা কিন্তু পুরো কভার করেছি সিলেবাস। তো দেখো এল মানে 2, তাহলে 2 মানে কি ডি, তাহলে এটা 4D, এটা কি হবে? 4D। তো 4D, তার মানে এটা আনসার হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এল এর মান 0, তাহলে কি অরবিটাল হবে? এস। এস হবে, এস হবে, তার মানে এটা হবে না, এটা হবে না, এরও আছে, এরও আছে। এন এর মান 3 মানে 3 সহগ হবে, তার মানে 3s আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, খুবই ভালো প্রশ্ন। বলছে কোন কোয়ান্টাম সংখ্যার বিন্যাসটা সম্ভব নয়? দেখো প্রথম কথা হচ্ছে, প্রথম যেটা বলেছে n ইকুয়াল টু 0, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n এর মান কখনো শূন্য হতে পারে না, সো এটা সম্ভব নয়। দেখি আর কি একটাও আছে। দেখো n এর মান যা হবে, l এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, m এর মান হবে -l2 প্লাস l পর্যন্ত, আর s এর মান হবে প্লাস হাফ অর মাইনাস হাফ। ঠিক আছে, তো এখন দেখি n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত হতে পারে? n যদি 1 হয় l এর মান হবে 0 থেকে n-1, তাহলে 0 হতে পারে আর 1-1 হতে পারে। তাহলে 1-1 মানে 0, তাহলে n এর মান যদি 1 হয়, n যদি 1 হয় l অলওয়েজ গিভ 0, 0 ছাড়া l এর কোনো ভ্যালু হবে না। এখানে l এর ভ্যালু দেখো 1 বলেছে, তো এটাও কিন্তু পসিবল না, এটাও আনসার হবে। তো 0 হতে পারে। ml এর ভ্যালু কি হবে? -l থেকে +l, তাহলে এর -0 তে +0 মানে ml এর ভ্যালু 0 মাইনাস হাফ, তো পসিবল এটা। আচ্ছা, পসিবল বলতে এই বিন্যাসটা সম্ভব। এই বিন্যাসটা দেখি n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 মানে l এর মান 0 থেকে n-1, তাহলে 0 n-1 মানে 2-1, তাহলে 0 2-1 মানে 0 আর 1 দুটো ভ্যালু পসিবল। n এর মান 2 1 হয়েছে মানে এটা পসিবল। m এর মান -l টু +l, তাহলে -l এর মান যদি 0 হয় বা তাহলে m এর মান 0 হতে পারে, তো এটা পসিবল। ঠিক আছে, কারণ l এর মান যদি 1 হয় তাহলে m এর মান কি হবে? -l টু +l, তাহলে -1 থেকে +1, তাহলে -1 এর মাঝখানে এটা 0 আসছে, -1 0 আর +1 তিনটে ভ্যালু হবে, তো 0 তো হচ্ছে, তো এই ভ্যালুটাও পসিবল -1। আশা করি তোমরা এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু থেকে কিভাবে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলো, ম্যাগনেটিক কোয়ান্টাম বলো, স্পিন কোয়ান্টাম নাম্বার বলো, আমরা কেমন ভাবে বার করতে পারি। নেক্সট দেখো বলছে এদের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো H2 প্লাস, তারপরে বলেছে শুধু H2, তারপরে বলেছে O2 প্লাস। তো H2 প্লাস মানে হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে দুটো হাইড্রোজেনের দুটো ইলেকট্রন, ওপরে একটা প্লাস আছে, তাহলে 2-1 মানে একটা ইলেকট্রন। একটা একটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, তাহলে দুটো হাইড্রোজেনের 2 ইলেকট্রন, তাহলে 1 2 1 2 1 2, এটা হবে না, এটা হবে না। অপশন এলিমিনেট করে সলভ করতে হবে, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। নেক্সট দেখবো অক্সিজেন মানে 8টা প্রোটন, 8টা ইলেকট্রন, 8 প্রোটন 8 ইলেকট্রন, তাহলে 8 ইলেকট্রন। দুটো অক্সিজেনের 16 ইলেকট্রন, ওপরে +1 আছে মানে বিয়োগ করতে হবে, মাইনাস থাকলে যোগ করতাম, তাহলে 16-1 তাহলে 15 ইলেকট্রন, তাহলে 1 2 15, তো দিস ইজ দ্য আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো বলছে ফসফরাসের পরমাণুগুলোতে মানে কটি অযুগ্ম ইলেকট্রন আছে? ফসফরাস, ফসফরাস মানে কত? 15, তাই তো? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত হবে? 6 2 8 2 10 2 12 আর 3 15, তাহলে এখানে দেখো 1s 2s 2p এর কটা অরবিটাল হয়? তিনটে, 3s 3p মানে তিনটে। ঠিক আছে, তাহলে তিনটে, দুটো ফিল্ড আপ স্পিন লোয়ার স্পিন, p6 মানে ভর্তি ভর্তি,
ঠিক আছে, ডাউন স্পিন দিলাম না কারণ এখানে ধরছে না বলে আমি আর ডাউন স্পিন দেখালাম না, এখানে দুটো, তাই তো? এখানে তিনটে, তার মানে একটা, দুটো, তিনটে। তাহলে বলেছে অযুগ্ম আনপেয়ার ইলেকট্রন কটা আছে, তো এগুলো তো সব পেয়ার, তাহলে কটা আছে? তিনটে। তো 3 ইজ দ্য আনসার। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কত হতে পারে? তো বোরের সর্বনিম্ন কৌণিক ভরবেগ আমরা যখন বোরের শিকার্যগুলো পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। তো একটি ইলেকট্রনের, তার মানে এর ভ্যালু 1, তার মানে h বাই 2 পাই, সো h বাই 2 পাই ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট বলছে দেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন গো। কি বলছে? প্রদত্ত 4টি ইলেকট্রন বিশিষ্ট শক্তির ক্রমান্বয়ে সাজানো আছে সঠিক ক্রমটি, মানে এদের শক্তির ক্রমান্বয়ে সাজাতে হবে, কিন্তু একটা সমস্যা আছে যে এদের আগে দেখতে হবে যে এরা কোনটা কি। n ইকুয়াল টু 4, মানে 4 সহগ হবে। l ইকুয়াল টু 1, 0 1 2 3, মানে s p d f, তাই তো? এল এর ভ্যালু এটা হলে আমরা এস পি কোন হবে সেগুলো আমরা এখান থেকে বলতে পারি, যেটা আমরা অলরেডি দেখে এসেছি। তাহলে এল এর মান 1 যদি হয় তাহলে পি অরবিটাল, মানে এটা 4p। 2 এর দাগে কি আছে? 4, এল এর মান 0 মানে 4s। 3 এর দাগে কি আছে? 3 এল 2 মানে হচ্ছে 3d, তাই তো? তারপরে আছে 3 1, মানে 3 1 মানে p। এখন এদের তোমার কিভাবে সাজাতে হবে? এদের তোমার শক্তি অনুযায়ী সাজাতে হবে। তো আমরা যখন আব্বো প্রিন্সিপাল করেছি আমরা দেখেছি না, এরকম হয় 1s 2s, ঠিক আছে, 1s, আচ্ছা ভুল হয়ে গেল, 1s, তারপর নিচে কি লিখবে? 2s 2p, 1s 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d, এরকম ভাবে। আমরা জানি ইলেকট্রন প্রথমে 1s এ আসে, তারপরে 2s এ আসে, তারপরে কিসে? 3s এ আসে, তারপরে 2s আসে, তারপর 2p তে আসে, এরকম ভাবে আমরা ইলেকট্রন দেখেছিলাম। ভুল আঁকছি, দাঁড়াও, আবার করছি আমি। এগুলো একটু যদি এ করে দিই তাহলে করতে সুবিধা হবে। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d, এরকম ভাবে, তাই তো? তাহলে 1s এ প্রথম ইলেকট্রন ঢোকে, তারপরে ইলেকট্রন ঢোকে 2s এ, তারপর 2p, তারপর 3s, তারপরে হচ্ছে 3p, তারপর 4s, তারপরে 3d, এরকম ভাবে তারপর 4p ইলেকট্রন আসে। আর সেই এনার্জির অর্ডারটা কিভাবে হয়? নিম্নতর শক্তি থেকে উচ্চতর শক্তি স্তরে এইভাবে যাচ্ছে, এইভাবে আসছে, এইভাবে যাচ্ছে, এই আসছে, ঠিক আছে, এই আসছে, আবার এই যাচ্ছে, তারপর আবার এই আসছে, এই আসছে। এগুলো কিন্তু আমরা অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়েছি তখন আমরা কিন্তু ডিটেলস কভার করেছি। এখানে একটু গন্ডগোল হচ্ছে আঁকাতে, ওখানে কিন্তু ডিটেলসে দেখে নেবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আঁকা আছে। তাহলে 4p দেখো, নিম্নতর শক্তি স্তর থেকে ইলেকট্রন, নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তর, উচ্চতর শক্তি স্তর, তাই তো? তাহলে নিম্নতর শক্তি স্তর মানে কি? এদের মধ্যে সবার আগে কোথায় ঢুকবে ইলেকট্রন? দেখো 3p সবার আগে আসে, 3s তো নেই, তো 3p সবার আগে আসছে, তাহলে 3p সবার নিচে থাকবে, তাহলে 3p মানে 4, 4 সবার আগে হবে, 4, ঠিক আছে? তো 4 সবার আগে হবে, বুঝলাম। এবারে কে আসছে তারপর? তারপর দেখো 3p, 3p তে ইলেকট্রন ঢোকার পর ইলেকট্রন 4s এ আসে, তাহলে 4s কোথায় আসে? 2 তে, তাহলে 2 4s, 3p তে 4s এ আসলো। তারপর তারপর কোথায় আসছে? দেখো এখানেই এই অপশন অনেকটা এলিমিনেট হয়ে গেছে। 4 সবার থেকে কম এনার্জি, তারপর 2, এখানে 4 এর পর 3 আছে, সেটা পসিবল না। 4 এর পর 1 আছে, পসিবল না। তো এটা আনসার হবে, বুঝে গেলাম। তো এখন আমরা একটু সাজিয়ে দেখি। তো 3p, তারপরে আসলো 4s, তারপরে কে আসবে? তারপরে 4s এর পর কে আছে? দেখো 3d তে আছে, তাহলে 3d কোথায় আছে? 3, তারপরে আসবে 3, তারপরে 1 পড়ে আছে। তাহলে আশা করি আবহ প্রিন্সিপাল তখন যদি তোমরা দেখে থাকো তাহলে এটা পড়া কিন্তু তোমাদের ক্ষেত্রে ভীষণই ইজি হয়ে যাবে, তাই তো? নেক্সট দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলেছে ডি ব্রগলির সূত্র অনুযায়ী 100 গ্রাম ভর, তাহলে এম ইকুয়াল টু 100 গ্রাম দেওয়া আছে কিসে? সিজিএস এ, তাই তো? আর ভি বেগ বলেছে কত? 100 সেন্টিমিটার পার সেকেন্ড।
বেগযুক্ত একটি অতিকায় কণার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে আমরা জানি কি এইচ বাই পি, এটাই আমরা পড়েছিলাম ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইচ বাই পি মানে কি এম ভি, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি আমাদের বের করতে বলেছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইচ মানে কি, এখন দেখো সেমিতে উত্তর দেওয়া আছে মানে সিজিএস এ করতে হবে, তাহলে প্লাঙ্ক কনস্ট্যান্ট আমরা কিসে বসাবো, সিজিএস এ বসাবো। 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ ইন্টু সেকেন্ড, তাই তো ছিল। আর যদি এম বলো তাহলে এম 9.1 ইন্টু কত হয়েছিল, আচ্ছা এম এর ভ্যালু কত হবে, এখন যদি তোমরা করতে চাও ইলেকট্রনের ভর কত হবে বলো, যদি তুমি সিজিএস এ করো তাহলে ইলেকট্রনের ভর কত হবে, যদি এসআই তে করো তাহলে 9.1 ইন্টু 10⁻31 হতো কেজি, তাহলে কেজিটাকে যদি তুমি গ্রাম নিয়ে আসো তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে এটা কত হচ্ছে বলো, ইলেকট্রনের ভরটা কত হচ্ছে বলো, ইন্টু তাহলে এম এর ভি এর ভর কত হবে, ভি এর মান কত হবে দেওয়া আছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো। দাঁড়াও একটুখানি ওয়েট করো, তাহলে এটা কত হচ্ছে, কিলোগ্রাম থেকে তুমি কোথায় আসছো, তাহলে 10⁻³ গুণ হবে এখানে, তাই তো। তাহলে যদি গুণ হয় এখানে কত হচ্ছে 10⁻³ গ্রাম, তাহলে এটা কত হবে, 31 থেকে 3 বাদ দিলে কত হবে বলো, এটা ক্যালকুলেশন যদি করো তোমরা তাহলে উত্তর মোটামুটি হবে হচ্ছে 3 বাদ দিলে এখানে কত হচ্ছে, তোমার হচ্ছে 29 আর 28, 10⁻28 গ্রাম, তাই তো, 10⁻28 গ্রাম। তাহলে এটা যদি ওভারঅল ক্যালকুলেশন করো, তোমরাও করো আমিও করি, তাহলে এটা কত হচ্ছে দেখি। দেখো আমি একটা ক্যালকুলেশনের একটা শর্ট ওয়ে বলছি, 6.626 ওপরে থাকলো, নিচে থাকলো হচ্ছে 9.1 ইন্টু, এখানে তোমার পড়ে আছে 100, নিচে আছে একটা, আর 10⁻³ আর 10⁻³ এটা কত হচ্ছে 8, মানে 10⁻⁻28, 10⁻⁻28টা ওপরে যদি চলে যায় তাহলে কত হচ্ছে 10⁻, আশা করি বুঝতে পেরেছি, এই ক্যালকুলেশন গুলো আমি আলাদা করছি, 10⁻⁻28 হয়েছে ওপরে, -20 যদি 8 যদি ওপরে চলে যায় তাহলে এটা কত হবে, 10⁻⁻28টা ওপরে চলে গেলে 10⁻+28, তাই তো। তাহলে 10⁻+28 ওপরে চলে গেল, 10⁻28 ওপরে চলে গেল, আর ছিল হচ্ছে 10⁻⁻27, তাহলে 10⁻⁻27 ছিল, তাহলে -27 থাকলো, তাহলে ওপরে একটা 10 পড়ে থাকছে, তাই তো, ওপরে একটা 10 পড়ে থাকছে, তাহলে এটা কত হচ্ছে, এটা মোটামুটি ভ্যালুটা হচ্ছে নিচে দেখো কত হচ্ছে, আচ্ছা এখানে সব ঠিকঠাক ভ্যালু বসানো হয়েছে তো, এইচ এর মান 6.0 আর এটা হচ্ছে 9.1 যদি ডিরেক্টলি করো ইন্টু 100, তাহলে দেখো নিচে আমি করছি, এটা বেরোচ্ছে মোটামুটি 10 উপরে -27 ছিল, আর এখানে নিচে হচ্ছে মাইনাস, তাহলে এটা উপরে চলে গেল, তাহলে কত হচ্ছে 10⁻+28, তাহলে উপরে একটা 10 পড়ে আছে, তাই তো, উপরে একটা 10 পড়ে আছে, নিচে একটা 100 পড়ে আছে, তাহলে 10 10 কে 100, নিচে 10, তাহলে 6.626 9.1 ইন্টু 10, এরকম একটা ভ্যালু কিন্তু বেরোবে, তাই তো। এই ভ্যালুটা যদি এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে সেটা কেমন হচ্ছে দেখি, ও সরি ভুল করেছি, ঠিক আছে, দেখো এখানে তো ইলেকট্রন বলিনি, আমি মাস অফ ইলেকট্রন লিখে দিচ্ছি এখানে, তাহলে এখানে গন্ডগোল হয়ে গেছে, দেখো 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 আই এম সরি, দেখো এখানে তোমরা কি করবে, এখানে তোমরা দেখো এখানে মাস অফ ইলেকট্রন না, মাস এখানে বলে দেওয়া আছে অতিকায় কণা, অতিকায় কণা মানে এমন একটা কণা যার আকার হচ্ছে বড়, তাহলে 100 গ্রাম ভর বলেছে, ইলেকট্রনের থেকে বড়, তাহলে এম ইকুয়াল টু 100 গ্রাম ওরা বলে দিয়েছে, তাই তো, আর ভি ইকুয়াল টু ওরা বলে দিয়েছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা ওরা বলে দিয়েছে, তাহলে এখান থেকে কেমন হবে, ল্যামডা ইকুয়াল টু কি হবে এইচ বাই এম ভি, তাহলে এবার দেখো কোনো ব্যাপার না, 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ ইন্টু সেকেন্ড,
নিচে পড়ে থাকলো এম মানে 100 ইন্টু ভি মানে কত হচ্ছে, ভি মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে নিচে হচ্ছে কত, 10⁴, তাই তো? তাহলে এটা 10⁻⁻4, ওপরে হয়ে গেলে 10⁻⁻4, মানে 6.626 ইন্টু 10⁻⁻27 -4 -4, তাহলে 27 আর 4 কত হচ্ছে, 27 আর 4 যদি করো তাহলে 7 আর 3 10 আর 1 31, 27, আর এটা হচ্ছে 100 100 বলেছে, মানে 10⁻4, 6.626 ইন্টু 10⁻31 টাইপস এর একটা হচ্ছে, তাহলে 31 হবে এটা, 10⁻31, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এরকম একটা ভ্যালু আসবে, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? ওখানে ইলেকট্রনের ভর ছিল না, গন্ডগোল হয়ে গেছে। নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো, একটা পরমাণুর সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসকে আমরা এরকম ভাবে দেখাতে পারি না, তাই তো? তো এটা কেন হয়? দেখো, এটা হয় পাউলির অপবর্জন নীতি। কি বলেছিল, যে একটা কক্ষে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। বিজ্ঞানী পাউলি তো তাই বলেছিল, যে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে এবং দুটো ইলেকট্রনের ঘূর্ণন কিন্তু সবসময় বিপরীত দিকে হবে, তাই তো? তাহলে সেরকম ভাবে দেখানো যাবে না। তো এটা কার অ্যাপ্লিকেশন, পাউলির অপবর্জন সূত্র। নেক্সট বলছে দেখো, জি উপকক্ষ সম্ভব হলে এতে সর্বাধিক কটা ইলেকট্রন ধারণ থাকতে পারে। তা আমরা একটা সূত্র পড়েছিলাম, যে সর্বাধিক সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কি পড়েছিলাম, 2 ইন্টু 12 প্লাস 1, তাহলে 2 ইন্টু 2L, তাহলে এল এর মান কত এখানে, জি কক্ষ, তাহলে SPDFG, তাহলে 0 1 2 3 4 এল এর ভ্যালু, তাহলে জি হলে এল এর ভ্যালু কত হতো, 4টে, তাহলে 2 ইন্টু 4 প্লাস 1, তাহলে 2 ইন্টু 4 দুগুণ 8 একে 9, তাহলে 9 দুগুণ কটা, 18টা, তাহলে হাইয়েস্ট ইলেকট্রন হতো 18টা। যেমন আমরা ডি কক্ষে জানি 10টা ইলেকট্রন ধরে, কিভাবে করি, 2 ইন্টু 12 প্লাস 1, তাহলে ডি কক্ষ যদি হতো, ইফ ডি কক্ষ, তাহলে 2 ইন্টু 2, ডি কক্ষের ক্ষেত্রে 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে 2 দুগুণ 4 একে 5 দুগুণ 10, সেরকম ভাবে কিন্তু হয়, তাই তো? নেক্সট দেখবো আমরা, বলছে দেখো, নিচের কোনটি সম ইলেকট্রন যুক্ত সেট নয়। তো এগুলো তোমরা আশা করি করতে পারবে। সালফারের কত, 16টা ইলেকট্রন আছে। অক্সিজেন মানে 3 8 24, 16 প্লাস 24 প্লাস -2 মানে +2 অ্যাড করতে হবে, তাহলে 4 2 6 4, যদি 6 6 12 2 হাতে পড়লো 1 1 2 এর আগে 3 এর আগে 4, তাহলে 42 ইলেকট্রন। এর কটা ইলেকট্রন হচ্ছে, কার্বন মানে 6টা প্লাস 3 8 24 আর 2 26, তাহলে এরও কটা হচ্ছে, 3 8 24 আর 2 26, তাই তো? তাহলে 26 যদি করো, 6 6 12 2 হাতে পড়লো 1 2 এর আগে 3, তাই তো? কার্বনের সালফারের কত, 16, ইয়েস। তাহলে 24 3 8 24 আর 2, তাহলে 16 আর 26 42, এর 32 আছে। এর কটা, এর দেখো নাইট্রোজেনের কটা হচ্ছে, নাইট্রোজেনের হচ্ছে 7টা প্লাস 3 8 24 আর 1 25, 7 আর 5 12 2 হাতে পড়লো 1 2 এর আগে 3, এর 32টা, তাহলে এর 42টা হয়ে যাচ্ছে। সো আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এদের দেখবো সেট। তাহলে বোরনের কটা ইলেকট্রন আছে, 5টা, তাই তো? এর 3 8 24 আর 2 26, তাহলে 6 আর 5 11 1 হাতে পড়লো 1 31। এর কটা হচ্ছে, CO3 2 মাইনাস 32, NO3 মাইনাস, এর কটা হচ্ছে 32, একটু আগেই আমরা করেছি, এই যে CN মাইনাস। এর যদি তোমরা করো কত হচ্ছে, কার্বন মানে 6 প্লাস নাইট্রোজেন মানে 7 প্লাস 1, 7 আর 7 14 ইলেকট্রন, এরও 14 ইলেকট্রন। এর কটা হচ্ছে, 6 2 12 প্লাস 2, কার্বন মানে 6, 6 2 12 প্লাস -2 মানে +2, এরও 14 ইলেকট্রন, তাহলে আইসো ইলেকট্রনিক। ও সেট 9 বলেছে, কোনটি আইসো ইলেকট্রনিক, এটা আইসো ইলেকট্রনিক, দিস ইজ আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক, ইলেকট্রন সংখ্যা সেম, আইসো ইলেকট্রনিক। এরা 9, এটাও সমান হয়নি। এটা কি হচ্ছে দেখি, PO4, ফসফরাস মানে কত, 15 প্লাস 3 8 4 8 32 আর 3 35, এর 16 প্লাস 4 8 32 আর 2 34, এর কত হচ্ছে, 17 প্লাস 4 8 32 আর 1 33, তাহলে কত হচ্ছে, 7। দেখো, যোগ করে 5 আর 10 বলো 1 3 আগে 4 আর আগে 5 50, এর কত হচ্ছে, 6 4 10 বলো 3 আগে 4 আগে 5 50, 7 3 10 3 4 আগে 5 50, এটাও আইসো ইলেকট্রনিক, এটাও আইসো ইলেকট্রনিক, বাট নট আইসো ইলেকট্রনিক। তো আশা করি তোমরা সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং প্রশ্নগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো
তো যদি সব প্রশ্ন বুঝতে পেরে থাকো এবং চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, যাতে আরো ভিডিও বানাতে সুবিধা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।